আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সেভেন শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। অধিবেশনের জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণী প্রশ্ন উত্তর পর্বে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি উত্থাপন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিরোধী দলের সংসদ সদস্যরা অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য আগে সংবিধান সংস্কার করতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। অধিবেশনে সংবিধান সংস্কার বিল উত্থাপন দিনের আনুষ্ঠানিক কার্যসূচিতে না থাকলেও আগেই অনুমান করা হয়েছিল প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের আলোচনায় থাকবে সংবিধান সংস্কার পরিষদ গঠন ইস্যুটি। ফ্লোর দেব, তবে এখন দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা দিনের মধ্যে এই ফ্লোরটা না, প্লিজ লিসেন টু মি। এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন, আমি এখন কথা বলতে চাই না। প্রথম ঘণ্টায় প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর পর্বের পর বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তুলে ধরেন শপথের ৩০ দিনের মধ্যে পরিষদ গঠনের বিষয়টি। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে ৩০তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। জানান, এই অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনতে পারা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিরোধী দলের নেওয়া শপথ অসাংবিধানিক বলেও মনে করেন তিনি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন এবং তিনি বলেছেন, যেহেতু দুইটি কাজ বাদে বাকিগুলো সব প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট করে থাকেন এবং একইভাবে এই সংসদের আহ্বানও তিনি করেছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। এর আগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় আছে। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। কারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে আমরা এই ৯,০০০ ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন গ্রহণ করবে বলেও জানান শিক্ষামন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ঈদকে সামনে রেখে ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে শেকড়ের টানে ঘরে ফেরার উৎসব শুরু হয়েছে। পথের ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকেই। কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কড়াকড়ি চলছে বিনা টিকিটে প্রবেশ ঠেকাতেও। অন্যদিকে দূরপাল্লার বাসে বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও প্রিয়জনের কাছে ফেরার আনন্দের কাছে ফিকে হয়ে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার সব ক্লান্তি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঈদ উল ফিতরের ছুটি শুরু হতে বাকি মাত্র একদিন। তবে কমলাপুর রেল স্টেশনে হাতে ব্যাগ, কাঁধে ঝোলা আর শিশুদের নিয়ে পরিবারের এই ছুটে চলার লক্ষ্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আগে যাইতেছি কারণে পরে তো জাম হইব, এই জন্য। আমি যখন আসছি তখন ট্রেন স্টার্ট হয়েছে এবং গিয়ে ধরতে পাইনি, দৌড়ে আসা ট্রেন ধরতে পাইনি। তবে এবারের রেলযাত্রায় স্বস্তির পাশাপাশি রয়েছে চাহিদাও। ৩১,০০০ টিকিটের বিপরীতে আবেদন পড়েছে ৩১ লাখ, অর্থাৎ প্রতি টিকিটের জন্য লড়েছেন প্রায় ১,০০০ মানুষ। তো আমি যাব জামালপুরে, তো আমার ট্রেনে হচ্ছে 11টা 30-এ। এখন পর্যন্ত আমার ট্রেনের শিডিউল ঠিক আছে। যাচ্ছি, পরে তো অনেকটা জ্যাম হয়ে যায়, বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যায়, এই জন্য ভোগান্তি তো হতে হয়। অনলাইনে টিকিট কাটতে পারি না, 10 দিন আগে টিকিট ছাড়ে দেয়। ভিড় আর যাত্রীচাপ সামলাতে কমলাপুর রেল স্টেশনের প্রবেশদ্বার থেকে প্ল্যাটফর্ম সবখানেই রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। পুলিশ ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি এবারও সক্রিয় রয়েছে র্যাবের বিশেষ টিম। কোনোভাবেই যেন টিকিট ছাড়া কেউ প্রবেশ করতে না পারে, সেজন্য 3 স্তরে করা হয়েছে টিকিট চেকিং। যাত্রী যে প্রবেশ পথগুলো, এটা আমরা কন্ট্রোল করেছি যেন কোনোভাবেই অবৈধ যাত্রী বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে। সেই জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন জিআরপি, আরএনবি,
সেনাবাহিনীর সদস্যগণ আছেন, আনসার আছেন, র্যাব সদস্য আছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। রেলপথের মতো একই ব্যস্ততা সড়ক পথেও গাবতলী, মহাখালী আর সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের স্রোত। তবে প্রতি বছরের মতো এবারও যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বাড়তি ভাড়া। ভাড়া তো আপনার 230 টাকা করে লিগেল ভাড়াটা, এখন তো মানে গাড়ি সংকট দেখে 250 টাকা ভাড়া নিতেছে, 20 টাকা বেশি নিতেছে। ভাড়াটার দিক দিয়ে আপনার আমরা নর্মালি যেভাবে যাই তখন 180 টাকা কিংবা 170 টাকা করে নেয়, অনেক সময় 160 টাকা করে নেয়, কিন্তু এখন 250 টাকা করে ভাড়া নিচ্ছে। সাধারণ মানুষ বলছেন ভোগান্তি আর বাড়তি ভাড়ার তিক্ততা থাকলেও সব কষ্ট ছাপিয়ে বড় হয়ে উঠেছে শেকড়ের টান। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা করা হয়েছে। বেলা 11:17 এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সিঙ্গাপুরে পৌঁছতে এটি আনুমানিক 4 ঘন্টা সময় নেবে। মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল ছিলেন। বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেওয়া হয়। মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। শুক্রবার রাজধানী এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। গত 11 মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে দেশেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সাধারণ ভোক্তাদের কাছে জ্বালানি তেল বিক্রি এবং ফিলিং স্টেশনে তেল দেওয়ার সীমা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে সকল ভোক্তা তার প্রয়োজন মতো জ্বালানি তেল নিতে পারবেন। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদেরকে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সকল বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে। 3টি কারণে এই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। ঈদ যাত্রা সফল করা, কৃষি সেচ নির্বিঘ্ন করা এবং কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতি যতদিন এই চাপ সহ্য করতে পারবে ততদিন দাম বাড়ানো হবে না। বড় মৌসুম পর্যন্ত যাতে কোনো ঘাটতি না হয় সেজন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেও আলোচনা চলছে। রাশিয়ার তেল অন্য দেশের মাধ্যমে আনা যায় কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে। মানহীন, ভেজাল, নকল ও অনিরাপদ খাদ্য আমদানি ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাপ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস অনুষ্ঠানে এমন দাবি জানায় সংগঠনটি। ভোক্তা অধিকার নিশ্চিতে সরকার গত 1 মাসে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে ভোক্তা অধিকার জানায়, সরকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটে ঢুকে গেছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। আগে সরকারিভাবে ভোক্তা অধিকার দিবস পালিত হলেও গত 2 বছর ধরে দিবসটি পালন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব, কিন্তু সরকার তা পালনে ব্যর্থ হচ্ছে। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাব। মিছিলটি হাইকোর্ট হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। আজ শেষ হচ্ছে বাংলা একাডেমির অমর একুশে বইমেলা। দুপুর 2টায় শুরু হয়েছে শেষ দিনের মেলা। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরাফাত, শেষ দিনের মেলা তো শুরু হয়েছে, আজ সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন এবং প্রকাশকরা কি বলছেন? 18তম দিনে এসে শেষ হচ্ছে অমর একুশে বইমেলা এবং এবারের বইমেলা খুবই সংক্ষিপ্ত সময়ে হওয়ায় কাঙ্ক্ষিত যে পরিমাণ বিক্রির প্রত্যাশা করেছিলেন প্রকাশকরা সেটি কিন্তু তারা করতে পারেননি। একদিকে রমজান, অন্যদিকে হচ্ছে প্রতিকূল পরিবেশ এবং গত 2 দিন আগেও শিলাবৃষ্টির কারণে তাদের বেশ কিছু বই ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা তেমনটি জানাচ্ছেন। তবে যেটি আশা করা হচ্ছে, আজকে যেহেতু মেলার শেষ দিন, আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টায় গেট খুলে দেওয়ার পর থেকেই কিন্তু দলে দলে যারা পাঠক এবং দর্শনার্থী রয়েছেন তারা আসছেন
আসছেন, কেউ বন্ধুবান্ধব প্রিয়জন সঙ্গে নিয়ে, আবার কেউ সপরিবারে মেলায় আসছেন প্রিয় বইটি কেনার জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি, আজ রাত 9টা নাগাদ কিন্তু এবারের মেলার পর্দা নামবে এবং রাত 8:30 পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন পাঠক দর্শনার্থীরা, এবং বিকেল 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এবারের বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং এবারের বইমেলায় এখন পর্যন্ত সব মিলে প্রায় 1,500-এর বেশি নতুন বইমেলা এসেছে এবং পাঠক সহ যারা প্রকাশক রয়েছেন তারা আশা করছেন এবারের মেলায় তারা কাঙ্ক্ষিত পরিমাণ বই বিক্রি করতে না পারলেও আগামী বছর তারা আরও অনাড়ম্বর পরিবেশে বইমেলা অনুষ্ঠিত হবে এবং তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটি তারা পূরণ করতে পারবে। এখন পর্যন্ত বইমেলার সম্পূর্ণ দিন এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। ফারজানা। অমর একুশে বইমেলার শেষ দিনের খবর জানছিলাম আমরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।